আসসালামু আলাইকুম সবাইকে। আমি আল মাহফুজ খান, ল অ্যান্ড সলিউশনসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় চেক ডিজঅনার নিয়ে আলোচনা করব। মূলত চেক ডিজঅনার কি, কখন হয়, চেক ডিজঅনার হলে আমরা কি করব, কিভাবে মামলা করব, মামলা করতে কি কি লাগে এবং মামলা যখন আমরা করব এইটার কি কি প্রমাণ করতে হবে এবং কোথায় আপিল করতে হবে, মূলত আমরা এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। মূলত চেক ডিজঅনারের মামলা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট 1881-এর সেকশন 138 এবং 140 নাম্বার সেকশনের আন্ডার হয়ে থাকে। যদি আপনার এটা কোম্পানি হয়ে থাকে, কোম্পানির এগেনস্টে মামলা করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে 140 নাম্বার সেকশনের আন্ডারে মামলা করতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে 138 নাম্বার সেকশনে আন্ডারে মামলা করতে হবে। এখন মূলত আসলে চেক ডিজঅনার আসলে কখন হয়ে থাকে? যখন আপনাকে কেউ একটা ভ্যালিড রিজনে আপনাকে চেক প্রোভাইড করবে, আপনি চেকটা নিয়ে যখন আপনি ব্যাংকে যাবেন পেমেন্টের জন্য, তখন আপনাকে ব্যাংক থেকে এই চেকের প্রেক্ষিতে কোনো পেমেন্ট করা হবে না এবং তারা পেমেন্ট করতে পারবে না এরকম আপনাকে জানাবে। তো মূলত তখনই আসলে চেক ডিজঅনার হয়ে থাকে। এটার কয়েক ধরনের কারণ হতে পারে। প্রথম কারণ, যদি চেকদাতার যদি সিগনেচার না মিলে চেকের সাথে, এবং যদি এরকমের হয় যে ওই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই, যদি এরকমের হয় যে আদালত কোনো কারণে ওই অ্যাকাউন্টটা চেকদাতার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে, অথবা চেকদাতার অ্যাকাউন্ট যদি কোনো কারণে বন্ধ থাকে। এখন মূলত আপনি চেক ডিজঅনার হলে আপনি কী করবেন? চেক ডিজঅনার হলে আপনাকে চেকের যে মেয়াদটা, বাংলাদেশের চেকের মেয়াদ 6 মাসের মতো, আর ইন্ডিয়ার যে চেকের মেয়াদ সেটা হচ্ছে 3 মাসের মতো। কোনো কান্ট্রিতে 2 মাস, কোনো কোনো কান্ট্রিতে 1 বছরও হয়ে থাকে। তো বাংলাদেশের প্রেক্ষিতে আপনাকে একটা চেকের মেয়াদ থাকে 6 মান্থের মতো, অর্থাৎ যেই দিন থেকে আপনাকে ওটা চেকটা ইস্যু করা হয় ওই দিন থেকে 6 মান্থের মধ্যে হচ্ছে আপনার এটার ভ্যালিডিটি। তো এই 6 মান্থের মধ্যে আপনাকে ব্যাংক থেকে একটা স্লিপ দিবে, সেই স্লিপটা আপনাকে কালেক্ট করতে হবে। আপনি যখন এই স্লিপটা কালেক্ট করবেন, এই স্লিপটা কালেক্ট করার 30 দিনের ভিতরে আপনাকে চেকদাতাকে একটা নোটিশ দিতে হবে। এই নোটিশটা আপনি ব্যক্তিগতভাবেও দিতে পারেন অথবা অ্যাডভোকেটের মাধ্যমেও দিতে পারেন। যখন সেই নোটিশটা গ্রহণ করবে, সেই গ্রহণ করার সময় থেকে 30 দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করার জন্য সময় দিতে হবে তাকে। এবং যখন সে 30 দিন পার হয়ে যাবে যখন, এবং সেই পেমেন্টটা করলো না, তখন আপনাকে মামলা চলে যেতে হবে। এখন আপনার কথা হচ্ছে মামলাটা আপনি কোথায় করবেন? এই চেকের মামলাগুলো আপনাকে পুলিশ স্টেশনে এফআইআর হিসেবে করলে হবে না, এটাকে আপনার ডিরেক্ট কমপ্লেন আকারে আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে আপনাকে এই মামলাটা করতে হবে, এবং ম্যাজিস্ট্রেট আপনার এই ওভারঅল মামলা প্রসেসিং করে এই মামলাটাকে যুগ্ম দায়রা জজ আদালতে পাঠাবে। সেখান থেকে আপনার মূলত ওভারঅল যে প্রসেসিং যেগুলো আছে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হবে ওইখানে, এবং ওইখান থেকে আপনার যদি আপিলের জন্য আপনাকে দায়রা আদালতে যেতে হবে। এখন কথা হচ্ছে যে আপনার মামলা করতে কী কী লাগে? অবশ্যই আপনাকে মামলা করতে আপনাকে একটা ভ্যালিড চেক লাগবে। যেই চেকটা ডিজঅনার হলো সেই চেকটা আপনার লাগবে, এবং ডিজঅনার স্লিপ যেটা আপনার, এই চেকটা কেন আপনার তারা নিতে পারলো না, কেন পেমেন্ট করতে পারলো না, ব্যাংক কর্মকর্তা যে স্লিপটা দিবে ওই স্লিপটাই হচ্ছে আপনার ডিজঅনার স্লিপ। তো ওইটা আপনার এই মামলার ক্ষেত্রে লাগবে, এবং আপনার লাগবে হচ্ছে এনআইডি কার্ড। তো আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে চেকদাতা যে আপনার এই নোটিশটা গ্রহণ করলো, এই যে আপনি স্লিপটা পেয়ে আপনি একটা যে নোটিশ করলেন, নোটিশ দিলেন তাকে, সেই নোটিশটা যে সে পেলো এটারও প্রাপ্তি স্বীকার এটা লাগবে। এখন পরবর্তী স্টেপ হচ্ছে আপনাকে মামলা দায়ের করতে হবে। তো মামলাটা কিভাবে দায়ের করবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি। এখন আপনাকে এই মামলাতে কি কি প্রমাণ করতে হবে? মূলত এই যে চেকটা, এই চেকটা যে আপনার ভ্যালিড একটা চেক, এটাকে আপনার প্রমাণ করতে হবে। পাশাপাশি হচ্ছে যে এই চেকটা আপনাকে দেওয়ার পিছনে কোনো বৈধ চুক্তি আছে কি না, আপনার কোনো বিনিময় আছে কি না, কোনো ভ্যালিড রিজন আছে কি না, তো এটাকে আপনাকে প্রমাণ করতে হবে। পাশাপাশি যদি আপনার চেকটা এরকম হয় গিফট চেক হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি মামলা করতে পারবেন। এখানে অবশ্যই একটা ভ্যালিড কন্ট্রাক্ট থাকতে হবে। আপিল আপনি কোথায় করবেন? আপিল আপনাকে করতে হলে চেকে উল্লিখিত যে অ্যামাউন্টটা আছে ওই অ্যামাউন্টের 50% টাকা পে করে আপনাকে আপিল করতে হবে দায়রা আদালতে। তারপরে হচ্ছে আপনি, এখন আমি ধরে নিই যে এটা অপরাধটা প্রমাণিত হলো যে সে অপরাধটা করছে, চেকদাতা সে অপরাধটা করেছে। এখন সেক্ষেত্রে তার কি দণ্ড হতে পারে? তাকে কোর্ট সর্বোচ্চ 1 বছরের সাজা দিতে পারে, 1 বছরের কারাদণ্ড। তারপর হচ্ছে তাকে অর্থদণ্ড দিতে পারে, সেটা হচ্ছে চেকে উল্লিখিত যে অ্যামাউন্ট আছে তার 3 গুণ তাকে অর্থদণ্ড দিতে পারে। এখন কথা হচ্ছে যে তাকে 3 গুণ অর্থদণ্ড দিলেও আপনি কিন্তু চেকে উল্লিখিত যে অ্যামাউন্টটা ওই অ্যামাউন্টটাই কিন্তু আপনি পাবেন, আর বাকি যে টাকাটা আছে সেই টাকাটা সরকারি খাতে জমা হয়ে যাবে। এখন নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে উভয় দণ্ডই তাকে দিতে পারে। এখন যদি এরকমের হয় যে চেকের যে মেয়াদটা সেই মেয়াদটা পার হয়ে গেছে, এখন আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি
3 বছরের ভিতরে আপনি মানি স্যুট করতে পারেন অথবা ফৌজদারি মামলা দায়ের করতে পারেন। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি মানি স্যুট করেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনাকে কোর্ট ফি পে করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি যদি ফৌজদারি মামলা দায়ের করেন সেক্ষেত্রে কিন্তু যে চেকদাতা তার কিন্তু শাস্তি হবে, কিন্তু আপনি টাকাটা পাবেন না। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সবথেকে বেস্ট পন্থা যেটা সেটা হচ্ছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের আন্ডারে আপনাকে মামলাটা দায়ের করা। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি আপনার কোয়ারি থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।